আসসালামু আলাইকুম। পূর্ণমাত্রায় ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। আর এই অবস্থায় আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, বা সাধারণ মানুষের মনে, যারা আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন, তাদের মনে এখন একটা প্রশ্ন কমন। সেই প্রশ্নটা হচ্ছে, ইরান আর আমেরিকার যুদ্ধে রাশিয়া চীন কার লাভ সবচেয়ে বেশি, বা কে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, বা কে তার লাভের জন্য, তার স্বার্থের জন্য ইরানকে সহায়তা করছে বা দীর্ঘমেয়াদে সহায়তা করে যাবে। আজ আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। ইরান আমেরিকার যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কে, রাশিয়া নাকি চীন? এখানে দুইটা পার্সপেক্টিভ থেকে, দুইটা রাস্তায় গিয়ে দেন হচ্ছে দুই দিক থেকে দেখতে হবে যে আসলে রাশিয়া কোন কোন দিকে লাভবান হচ্ছে, চীন কোন কোন দিকে লাভবান হচ্ছে। তাহলে আমরা আসলে খুঁজে বের করতে পারবো যে আসলে কে অ্যাকচুয়ালি এই যুদ্ধের বিজয়ী, আর কে হতে পারে এই যুদ্ধের মোটামুটি ভরণ পোষণকারী বা পরাজয়কারী শক্তি, কে হতে পারে যারা যুদ্ধে না জড়িয়েও মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রথমে যদি রাশিয়ার দিকে যান, গতকালকেই গতকালকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুরো ইউরোপকে বলেছে যে তোমরা চাইলে এখন আমার তেল গ্যাস নিতে পারো। আপনারা জানবেন, রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে, তখন থেকে ইউরোপিয়ান দেশগুলো তাদের তেল গ্যাস রাশিয়া থেকে আনা কমিয়ে দেয়। তারা রাশিয়া থেকে কনভার্ট হয়ে বিভিন্ন ক্ষেত্রে যায়, মধ্যপ্রাচ্যের দিকে, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে। তো তারা রাশিয়া থেকে তেল গ্যাস নেওয়া অনেকটাই কমিয়ে দেয়। আর এই কমিয়ে দেওয়া শুরু হয় 2022 সালে, আর 2025 সালে এসে এটা মোটামুটি 10-20% নেমে যায়। আর ইউরোপের মার্কেট আসলে রাশিয়ার জ্বালানি ছাড়া পঙ্গু। এমন অবস্থায় ইউরোপ কি করে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অধিক দামে তেল গ্যাস আনে, কিন্তু তারা রাশিয়া থেকে কোনো ধরনের তেল গ্যাস নেয় না, বা মার্কিন যুক্তরাষ্ট্র নিতে দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের উপর চাপ সৃষ্টি করে দেন হচ্ছে ইউক্রেনের ওসিলা তৈরি করে ইউরোপকে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আর ইউরোপও এই কথা শুনে তারা রাশিয়া থেকে তেল গ্যাস নেয় না। এতে করে ইউরোপের অনেক দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ে, কিন্তু তারপরেও তারা এটা করতে বাধ্য হয়। তারা রাশিয়ার সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে আসে না। এরপর থেকেই তারা রাশিয়া থেকে কোনো ধরনের তেল গ্যাস নেয় না। আর হুট করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে হামলা করলো, এর পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এক সপ্তাহের মধ্যে তেলের দাম $62 থেকে $90 পৌঁছে যায়। এক ব্যারেল তেলের দাম যেখানে ছিল 60 থেকে $62, সেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার 7 দিন পরে সেই তেলের দাম পৌঁছে যায় $90। আর ঠিক যুদ্ধের 12 দিন পরে সেই তেলের দাম $100 ক্রস করে। আর এর মধ্যে ইরানের একজন কমান্ডার, নৌ কমান্ডার বলে, আমাদের টার্গেট হরমুজ প্রণালী বন্ধ রেখে তেলের দাম $200 নিয়ে যাওয়া। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র আর মিত্রদের উপর ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করা যাবে। আর যদি হরমুজ প্রণালী আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস বন্ধ থাকে, সেক্ষেত্রে তেলের দাম $200 খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। আর এটা রিকভার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। তারা হচ্ছে তাদের নিজেদের যে স্টক আছে সেই স্টকগুলো ছেড়ে দিচ্ছে, তাদের মিত্র দেশের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো ছেড়ে দিচ্ছে। তারা জাপান, ফ্রান্স, জার্মানি, তারপর হচ্ছে ইউকে, এই দেশগুলো থেকে তাদের যে স্টক অয়েলগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। এতে করে তারা চেষ্টা করছে যাতে এই বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এতে করে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এতে আরও তেলের দাম মোটামুটি আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এটার অল্টারনেট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে কথা বলে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলে। আর পুতিনের সাথে কথা বলায়, যেটা ইন্টেলিজেন্স রিপোর্ট বলছিল কথা বলার আগে, যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, তাদের যেই গোয়েন্দা কার্যক্রম স্থানগুলো আছে, সেগুলো সম্পর্কে ইরানকে স্যাটেলাইট তথ্য বা গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন দাবি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। কিন্তু ট্রাম্প আর পুতিনের কথোপকথনে পুতিন সরাসরি বলে এই ধরনের আমরা সহযোগিতা করছি না। পরে ট্রাম্প আর পুতিনের ভিতরে যে বিষয়ে আলোচনা হয়, সেই বিষয় হচ্ছে ট্রাম্প রাশিয়াকে তেল বিক্রির, গ্যাস বিক্রির অনুমোদন দিচ্ছে। কাদের কাছে অনুমোদন দিচ্ছে? ইউরোপের কাছে। পাশাপাশি সে
ফ্রিকুয়েন্টলি ভারতের কাছেও তেল বিক্রি করতে পারবে। আপনারা জানবেন ভারতের সাথে রাশিয়ার একটা দ্বন্দ্ব চলছিল, ভারতের সাথে রাশিয়ার না, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার এই ভারতের তেল নেয়া নিয়ে, আর হচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছিল রাশিয়া থেকে ভারত যাতে তেল না নেয়। এরপর থেকে রাশিয়া থেকে ভারত তেল নেওয়া কমিয়ে দেয়, কিন্তু হুট করে যখন ইরানে আক্রমণ হলো তখন ভারতকে 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল গ্যাস নেওয়ার অনুমোদন দিয়ে দেয়। আর ভারতও আসলে রাশিয়া থেকে তেল গ্যাস নেওয়া ছাড়া তাদের অর্থনীতি স্ট্যাবল রাখা ডিফিকাল্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইরান থেকে, অন্যান্য যেই জায়গা থেকে নেক, তারা রাশিয়া থেকে তেল না আনলে তাদের অর্থনীতি স্ট্যাবল থাকবে না। এই কারণে এই যুদ্ধে বা ইরানে হামলার পরে ভারতকে 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল গ্যাস নেওয়ার একটা অনুমোদন দিয়ে দেয়। এর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার বলে যে ইউরোপ চাইলে এখন আমার কাছ থেকে তেল গ্যাস নিতে পারবে। আর মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র বাজার কন্ট্রোল করার জন্য বা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য তারা রাশিয়ার তেল গ্যাস এখন নির্বিঘ্নে বিক্রি করার সুযোগ দিচ্ছে। আর রাশিয়া এটাই চাচ্ছিল। রাশিয়া একদিকে ইরানকে সহযোগিতা দিয়ে, হ্যাঁ নিঃসন্দেহে সে পুতিনের সাথে বলেছে যে আমরা কোনো ধরনের সহায়তা দিচ্ছি না, কিন্তু চোখ বন্ধ করে আপনি বলতে পারেন রাশিয়া চীন নিঃসন্দেহে সহযোগিতা দিচ্ছে। কেননা রাশিয়া যতদিন সহযোগিতা দিয়ে ইরানকে এই যুদ্ধে আটকে রাখবে, এক, মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে 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 মধ্যপ্রাচ্যে দুর্বল হবে, দুই, রাশিয়া তার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা থেকে কিছুটা বের হয়ে আসতে পারবে। আর রাশিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে পুরো বিশ্বের, পুরো ইউরোপ, পুরো আমেরিকার বা পুরো বিশ্বের নজর এখন এই ইরান যুদ্ধের দিকে। তারা এখন আর ইউক্রেনে মনোযোগ দিতে পারছে না, ইউক্রেনের দিকে তাদের কোনো নজর নেই, তাদের সব নজর এখন ইরানের দিকে। এর মধ্যে রাশিয়া যেটা করছে, ইউক্রেনের যেই অঞ্চলগুলো তাদের টার্গেট যেগুলোকে তারা দখল করবে, সেই অঞ্চলগুলোতে তারা হামলা করে দেন হচ্ছে দখল করে নেওয়ার প্রসেস করছে। এই ইরানে হামলার পর থেকে তারা গুরুত্বপূর্ণ কিছু শহরকে দখলও করে নিয়েছে, গুরুত্বপূর্ণ গ্রামকে দখলও করে নিয়েছে। আর এতে করে রাশিয়ার যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভমেন্টের আরও কাছাকাছি চলে গেছে। তো রাশিয়া মূলত এই বিষয়গুলোতে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি দুর্বল হবে, ইউরোপ যত বেশি দুর্বল হবে, রাশিয়া তত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবে, পাশাপাশি অর্থনৈতিকভাবে ব্যাপক মাত্রায় লাভবান হতে পারবে, ব্যাপক মাত্রায় লাভবান হতে পারবে। অন্যদিকে আপনি যদি চীনের কাছে আসেন, চীনের কাছে আসলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিস্তর প্রফিট। চীন এই যুদ্ধ থেকে বিস্তর প্রফিট নেওয়ার চেষ্টা করছে। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল বোঝার চেষ্টা করছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা চীন যদি সুপার পাওয়ার হওয়ার রেসে আরও একটু এগিয়ে যায় বা একদম লাস্ট স্টেজে পৌঁছে যায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনোভাবে চীনকে যুদ্ধে জড়িয়ে ফেলবে, আর এটা নিশ্চিত। আর একটা স্টেজ থেকে একটা দেশ যখন সুপার পাওয়ার হয়, সুপার পাওয়ারের কাতারে যেতে চায় বা যায়, তখন তাকে একটা যুদ্ধ করে দেন হচ্ছে যেতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমে বা বিশ্বযুদ্ধের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে, সে নেতৃত্ব দেয়নি প্রথমেই, বাট দিন শেষে সে আসলে সুপার পাওয়ার হয়ে গেছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধে বিজয় লাভের মাধ্যমে। তো সেটা একটা কাহিনী ছিল। এইখানে যদি চীন বিশ্বশক্তি হিসেবে তাদের নিজেদের অবস্থান তৈরি করতে যায়, সেক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা যুদ্ধে জড়াতে হতে পারে। এই কারণে চীন যেটা করছে, প্রথম থেকেই তাদের আক্রমণের ধরন, তাদের আক্রমণের স্থান, তাদের আক্রমণের প্যাটার্ন, এভরিথিং ইরান থেকে নেয়ার চেষ্টা করছে। আর চীন ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, এগুলোর রিয়েল টাইম স্যাটেলাইট তথ্য দিচ্ছে। এটা মোটামুটি অনেকটাই কনফার্ম। কেননা ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে চীনের কিছু বেসামরিক স্যাটেলাইট সংস্থা তারা এই ঘাঁটিগুলোর ছবি নির্বিঘ্নে প্রকাশ করে আসছিল, একদম অ্যাজ ইউজুয়ালি প্রকাশ করে আসছিল। তো ধারণা করা যায় যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠান এই ধরনের কার্যকলাপ করছে, সেক্ষেত্রে চীনা সরকারি প্রতিষ্ঠান আরও ডিপ ইনফরমেশন ইরানকে দিয়ে সহায়তা করছে। আর এতে করে চীনেরও একটা লাভবান হচ্ছে। চীনও মোটামুটি তার আশেপাশে দক্ষিণ কোরিয়া, জাপান, তারপর হচ্ছে অন্যান্য তাইওয়ানের আশেপাশে যেই মার্কিন ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলোকে তারা ভালোভাবে অবজার্ভ করে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি চীন তাইওয়ানে আক্রমণ করার পরে তারা এটার পাল্টা আক্রমণ করে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করে কোন প্যাটার্নে কিভাবে
দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করে ফেলা যায় সেই প্যাটার্ন নিয়েও তারা কাজ করছে আর এতে করে তারা ইনফরমেশন গ্র্যাব করে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার আরও দ্রুত রাস্তা ক্যালকুলেট করছে। অন্যদিকে আরেকটা যেটা সবচেয়ে বড় সহযোগিতা আপনি বলতে পারেন, বা তাইওয়ানকে গ্যাদার করার জন্য, তাইওয়ানকে নেওয়ার জন্য তাদের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার মোটামুটি সবচেয়ে বড় অংশ হচ্ছে সেটা হচ্ছে সিআইএ কিছুদিন আগে একটা রিপোর্ট করেছিল যে চায়না 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণ করবে। যদিও এখনও চায়নার পরিকল্পনা হচ্ছে তাইওয়ানকে হংকংয়ের মতো আলোচনার মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কোনোভাবেই দিবে না, কেননা ওয়ার্ল্ডের 90% চিপ উৎপাদন হয় তাইওয়ানে। আর এই চিপ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক কোনো টেকনোলজি চলবে না। চায়নার রেয়ার আর্থ এলিমেন্ট আর তাইওয়ানের চিপ, এই দুইটা জিনিস ছাড়া কোনো টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্রে চলবে না। এই কারণে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কোনোভাবেই হয়তোবা যেতে দিতে চাইবে না। তো যেহেতু 2027 সালের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে চীনও ওই গতিতেই এগোচ্ছে। চীনও প্রতিদিন যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে নিচ্ছে, উড়িয়ে আনছে, গোয়েন্দা তথ্য করছে, হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, কিন্তু তারা হামলা করছে না। সিআইএ বলেছিল 27 সালের মধ্যে হামলা হতে পারে। তো এতে করে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে হামলা করে, ইরান গুনে গুনে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, সেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে টার্গেট করে ধ্বংস করে দেয়। আর এতে করে আপনারা লাস্ট দেখবেন, যুদ্ধের 1 সপ্তাহ যাওয়ার পর থেকেই ইরান খুব কম মাত্রায় মিসাইল হামলা করছে, খুব কম মাত্রায় ড্রোন হামলা করছে, কিন্তু সেগুলো গিয়ে তাদের টার্গেটেড স্পটে আঘাত হানার কারণ কি? কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, তাদের অত্যাধুনিক থার্ড, অ্যারো, ডেভিড স্লিম যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, সেগুলোকে মোটামুটি ইরান ধ্বংস করে দিয়েছে। সেগুলোর 50%-এর মতো ধ্বংস করে দিয়েছে। আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রিপারেশন নিয়েছিল ইরানের সাথে যুদ্ধের, সেই প্রিপারেশন মোটামুটি কম হয়ে যায়। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেটা করছে, সে তো আর এই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর সেই মিসাইলগুলো তার ভূমি থেকে আনবে না, আর হচ্ছে এত দ্রুত এগুলো উৎপাদন করাও সম্ভব না। একটা থার্ড অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে মোটামুটি 6 মাস থেকে 1 বছর লেগে যায়। তো এগুলো দ্রুত বানিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা সম্ভব না। সেক্ষেত্রে তারা কি করছে? তারা হচ্ছে এশিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, জাপান থেকে, তারপর হচ্ছে তাদের গুয়াম ঘাঁটি থেকে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের মিসাইলগুলো, তাদের যুদ্ধবিমানগুলো এদিকে নিয়ে আসছে। যদিও যুদ্ধবিমানের প্রয়োজন হয় না, কিন্তু অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে অন্যান্য যেই যুদ্ধ সরঞ্জাম আছে, সেগুলো মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে। কেননা মধ্যপ্রাচ্যে তাদের রক্ষা করতেই হবে। মধ্যপ্রাচ্য হচ্ছে তাদের সবচেয়ে বড় আর্নিং সোর্স বলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন সরাসরি মধ্যপ্রাচ্যের সাথে কানেক্টেড। মধ্যপ্রাচ্য পড়ে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোলাপস করবে। এই কারণে তারা মধ্যপ্রাচ্যকে আরও বেশি শক্তিশালী করার জন্য চীনের আশেপাশ থেকে, সহজ ভাষায় যদি আপনি বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, গুয়াম বা চীনের আশেপাশ থেকে যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে, সেগুলোকে তারা নিয়ে এসে দেন হচ্ছে মধ্যপ্রাচ্যে বসাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মাধ্যমে এটা তো গেল হচ্ছে তাদের ওই দিক থেকে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নিয়ে এসে, যুদ্ধ সরঞ্জামগুলো নিয়ে এসে দেন হচ্ছে মধ্যপ্রাচ্যে স্থাপন করছে। এতে করে চীনের ব্যাপক মাত্রায় লাভ হচ্ছে। কিভাবে? চীন আরও দ্রুত তাইওয়ানের দিকে আগানোর একটা সুযোগ পেয়ে যাচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র কোনো পাল্টা আক্রমণ বা পাল্টা কোনো ধরনের অ্যাকশন না নিতে পারে। আর যুক্তরাষ্ট্রের কাছে যদি ওই ধরনের শক্তি না থাকে, ব্যাপক মাত্রায় শক্তি না থাকলে আসলে চীনের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো মানে হয় না। আর যুক্তরাষ্ট্র 2-1টা ঘাঁটি দিয়ে বা 5-10টা ঘাঁটি দিয়ে চীনের সাথে যুদ্ধ করে আসলে কুলিয়ে উঠতে পারবে না। তো চীন সেটাই চাইছে, যাতে এই সাইডে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ায় ব্যাপক মাত্রায় দুর্বল হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন হয়তোবা তাইওয়ানকে তাদের অন্তর্ভুক্ত করে নেবে। পরবর্তী বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে ইরান মোটামুটি সামরিক যুদ্ধের চাইতে অর্থনৈতিক যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিয়েছে। সেটা কীভাবে? সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বিশ্বের সবচেয়ে বড় বড় অর্থনীতিগুলোর। যেমন আপনি ধরতে পারেন চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপের কান্ট্রিগুলো। এখন ইরান যেটা করেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে চীনের জাহাজগুলো চলতে পারবে, এটার অনুমতি দিয়ে দিয়েছে। সে বলেছে শুধু আমাদের মিত্র দেশ চীনের জাহাজগুলো চলতে পারবে, পাশাপাশি আরও 2-1টা দেশের অনুমোদন দিয়েছে। বাংলাদেশের বিষয়েও আলোচনা চলছে, ভারতের বিষয়েও আলোচনা চলছে, বাট ভারত থেকে এখনও সরাসরি কোনো ধরনের ক্লিয়ারেন্স দেয়নি। শুধুমাত্র সরাসরি ক্লিয়ারেন্স দিয়েছে চীনকে। অন্যান্য দেশের বিষয়ে আলোচনা চলছে, এখানে বাংলাদেশও আছে। এখন চীনের অয়েলগুলো যেহেতু চীন ঠিক সময় পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চীনের অর্থনীতি ধরে রাখার বা চীনের অর্থনীতি স্ট্যাবল রাখার একটা সুযোগ রয়েছে। অন্যদিকে
ভারত ভারত রাশিয়া থেকে তেল গ্যাস নেওয়ার মাধ্যমে তাদের অর্থনীতি কিছুটা চলমান রেখেছে, কিন্তু ইউরোপ আমেরিকার কোনো তেল ট্যাঙ্কার, কোনো গ্যাস ট্যাঙ্কার এই দিক দিয়ে যেতে পারবে না, এদিক দিয়ে যেতে পারবে না, সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে যে প্রভাব পড়েছে, দেখা গেছে তেলের বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $100 উঠে গেছে। অন্যদিকে ইউরোপে তেলের বাজারে মোটামুটি তেলের দাম 100% বেশি বেড়ে গেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে 20 থেকে 25% অলরেডি 12তম দিনেই এসে বেড়ে গেছে। আর এই প্রভাব মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল পলিটিক্সেও ব্যাপক মাত্রায় চাপ প্রয়োগ হয়েছে শুধুমাত্র ইরান আক্রমণের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে, যুদ্ধমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় যে ইরানে আপনাদের টার্গেট কি, তারা বলতে পারে না। আবার কিছু মার্কিন কর্মকর্তা বলছে, ট্রাম্পও বলেছে যে এই যুদ্ধের মানে যেন হইল গিয়ে নেতানিয়াহু তাকে এই যুদ্ধে টেনে নিয়েছে, এতে করে খুব সহজে বোঝা যায়। আর সেটা কেন টেনে নিয়েছে, সেটা শুধুমাত্র তার নিজের প্রফিটের জন্য, শুধুমাত্র তার নিজের প্রফিটের জন্য। এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষ পুরো পৃথিবীকে মোটামুটি ধ্বংস করে দিতে পারে, এটা অলরেডি একজন মার্কিন বিশ্লেষক বলেছে। এই হচ্ছে পরিস্থিতি। আর এই কারণে অর্থনৈতিক যুদ্ধের কারণে, ইরানের অর্থনৈতিক যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হওয়ার দ্বার প্রান্তে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি দুর্বল হয়, তাদের যেই ত্রাতা বা মার্কিন যুক্তরাষ্ট্র এখন শুধুমাত্র বলতে পারেন দাঁড়িয়ে আছে তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপর। তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপর দাঁড়িয়ে তারা এখনও তাদের মসনদ টিকিয়ে রেখেছে। আর এই ফাইন্যান্সিয়াল সিস্টেম যত বেশি দ্রুত দুর্বল হবে, চায়না তত দ্রুত শক্তিশালী হবে। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেই ফাইন্যান্সিয়াল সিস্টেমের বিরুদ্ধে কি আসলে কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম এখনও তৈরি হয়েছে? এখনও ওই রকম কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের অল্টারনেট কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সিস্টেম এখনও তৈরি হয়নি। কিন্তু কিন্তু যদি চীনের একটা অভ্যাস আছে বা চীনের একটা প্রথা আছে, চীন আসলে এত দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের সাপ্লাই চেইন ব্যাপক গতিশীল। তারা যদি একটা জিনিসকে অ্যাডপ্ট করতে পারে, সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র আর মিত্ররা মিলে যে পরিমাণ প্রোডাকশন করে, এর চেয়ে বেশি প্রোডাকশন চীন করে। তো চীনের ওই দ্রুত গতিটা আছে, কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল সিস্টেম এত দ্রুত গতিতে বা এইভাবে হয় না। আর চীন ওই ধরনের কোনো বলয়ও তৈরি করতে পারেনি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম হুট করে দাঁড় করিয়ে ফেলবে। যেমন ব্রিক্স আছে, ব্রিক্সকে তারা ওইভাবে এখনও সুসংগঠিত করতে পারেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যত দ্রুত, যত ধাপে ধাপে দুর্বল হবে, তার ঐক্য তত শক্তিশালী হবে। আর এই ব্রিক্স বা চীনের ঐক্য দুর্বল থাকার বা শক্তিশালী না করতে পারার কারণের পেছনেও কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বলয়ের দেশগুলোর উপর ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করে। যেমন ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে একদম মোটামুটি ইরানকে দাবিয়ে রেখেছে, রাশিয়াকে দাবিয়ে রেখেছে। আর এই দুইটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের সবচেয়ে কাছের মিত্র। অন্যদিকে ভেনেজুয়েলা কী করেছে আপনারা খুব ভালো করে জানবেন। ভেনেজুয়েলার রাজধানী থেকে তার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছে, যেখান থেকে চীন ব্যাপক মাত্রায় তেল আনতো, কিন্তু এখন কোনো ধরনের তেল আনতে পারছে না, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশন ছাড়া। যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করতে হবে, দেন হচ্ছে তারা সেখান থেকে তেল ছাড়বে, চীনে তেল আনতে পারবে। এই হচ্ছে পরিস্থিতি। আর এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যত দুর্বল হবে, ডলার যত দুর্বল হবে, চীন তত সামনের দিকে এগিয়ে যাবে তার অর্থনীতি বা অর্থনৈতিক সিস্টেম তৈরি করার জন্য। আর এটা হচ্ছে চীনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। যদিও রাশিয়া এখানে তেলের জন্য, তারপর হচ্ছে ইউক্রেন যুদ্ধে কিছুটা সাময়িক সময়ের জন্য প্রফিট পাচ্ছে, কিন্তু চীন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। চীন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে সামনে এগোচ্ছে। আর চীনের লাভটা হচ্ছে দীর্ঘমেয়াদী। চীন ইরানকে স্যাটেলাইট সহায়তা, টেকনোলজিক্যাল সহায়তা দিয়ে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাপক মাত্রায় দুর্বল করার চেষ্টা করছে। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সে কেন ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দেবে সে বলেছিল, যদিও তার অ্যাকচুয়াল উদ্দেশ্য ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া, সে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সে নিরাপত্তা দিবে, নিরাপত্তা দিয়ে কেউ যাতে তাদের উপর চোখ তুলে না তাকাতে পারে সেই ধরনের ব্যবস্থা করে দিবে। কিন্তু এখন এসে দেখা গেছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি যে দেশগুলোতে আছে সেই দেশগুলো আক্রান্ত। শুধুমাত্র কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি সেখানে আছে, যেই ঘাঁটিগুলো তাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই ঘাঁটিগুলোই তাদের উপর আক্রমণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এটা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভাবাতে বাধ্য করছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভাবাতে বাধ্য করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আদৌ আমাদের নিরাপত্তা দিচ্ছে, আমাদের নিরাপত্তা দিতে পারবে। হ্যাঁ, এখানে রাজ পরিবারগুলোর একদম গভীরে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে আছে, কেননা রাজ পরিবারগুলোর রাজা কে হবে, রাজ পরিবারগুলোর কোন পদে কে থাকবে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবেই নির্ধারিত হয়। কিন্তু তারপরেও তাদের এখন ভাবতে বাধ্য করছে, যেখানে অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো পুরো পৃথিবীর মধ্যে এই যুদ্ধে অন্যান্য দেশ যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এর চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা তেল গ্যাস উৎপাদন করা একদম বন্ধ করে দিয়েছে, তেল গ্যাস বাইরে পাঠাতে পারছে না। আর এর মধ্যে ক্ষতি সবচেয়ে কম কার? সরাসরি যুদ্ধে যারা জড়িত তাদের সাথে, তাদের মধ্যে ক্ষতি সবচেয়ে কম হচ্ছে ইসরায়েলের। আর অ্যাকচুয়ালি ইসরায়েলি এই যুদ্ধে পুরো পৃথিবীকে টেনে এনেছে, এমন একটা পরিস্থিতি। এখন যুদ্ধ যেই পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে আর একটু ডানে বামে হলেই দেখা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। কিন্তু তাদের ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে কম, সবচেয়ে কম। এই হচ্ছে পরিস্থিতি। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যেটা চিন্তা করছে বা যেটা তাদের ভাবাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেই তাদের সহযোগিতা করতে পারবে, আসলেই তাদেরকে টিকিয়ে রাখতে পারবে। এতে করে তারা অল্টারনেট চিন্তা করছে কি, তাদের যেই পাওয়ার ভ্যাকিউমটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে সরে যেতে বাধ্য হয়, অলরেডি তাদের 2025 সালের ডক্ট্রিন আপনারা জানবেন প্রকাশ করেছিল যে তারা এখন উত্তর গোলার্ধে মনোযোগ দিবে। উত্তর গোলার্ধ কোনটা? আমেরিকা, ল্যাটিন আমেরিকায় মনোযোগ দিবে। তারা মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা সরিয়ে নিবে। এখন সেটা সরিয়ে নিবে, সেটা তো সময় লাগবে। তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এটা জানে যে তারা সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এখন তারা মধ্যপ্রাচ্যের কিছু দেশকে হয়তো বা ক্ষমতা হস্তান্তর করতে পারে, কিন্তু এরপরও পৃথিবীর শক্তিশালী দেশগুলোর আসলে মধ্যপ্রাচ্যে এই রাজ পরিবারগুলোকে টিকিয়ে রাখার জন্য থাকতে হবে। আর এতে করে এই পাওয়ার ভ্যাকিউম তৈরি করলে সামনে কে আসতে পারে? সামনে আসতে পারে চীন, সামনে আসতে পারে রাশিয়া, সামনে আসতে পারে তুরস্ক। এখানে ভারতের সম্ভাবনা অনেকটা কম। ভারত শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের সাথে অতপ্রতভাবে জড়িত, কিন্তু এখানে সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে চীনের, এরপর রাশিয়ার, এরপর হচ্ছে তুরস্কের। আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ইসরায়েল সবগুলো দেশকে দুর্বল করে তেন হচ্ছে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে। এইখানে চীনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায়, তাদের পেট্রো ডলার যদি চীন ভেঙে দিতে পারে, সেক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম মোটামুটি ধসে পড়ার একটা বিস্তর সম্ভাবনা তৈরি হবে। আর চীন এটা নিয়েই কাজ করছে, এই কারণেই ইরানকে ব্যাপক মাত্রায় সহযোগিতা দিচ্ছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে তারা দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে পারে। যদিও এটা ডিফিকাল্ট, অলরেডি ইরান কয়েকবারই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে ফেলতে হবে, মধ্যপ্রাচ্য থেকে তাদের চলে যেতে হবে, আঞ্চলিক দেশগুলো নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবে। আর চীন এটাই চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এখান থেকে চলে যায়, পাওয়ার ভ্যাকিউমের মাঝে যাতে চীন সামনে এসে দেন হচ্ছে তাদের ত্রাতা হতে পারে, এমন একটা পরিস্থিতি। আর চীন হচ্ছে যেই পরিকল্পনা এগোচ্ছে, বা আপনি যদি সহজ ভাষায় বলতে চান যে চীনের লাভ কি হচ্ছে, চীনের লাভ মোটামুটি দীর্ঘমেয়াদী লাভ, তাদের সুপার পাওয়ার হওয়ার রাস্তা তৈরি করার লাভ। এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ চীনকে সুপার পাওয়ার হওয়ার দিকে আরও এক ধাপে এগিয়ে নিল। আর এই যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হবে, চীন তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে, তত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মসনদ, এই মসনদের দিকে এগিয়ে যাবে। যদিও ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র যত দুর্বল হবে, তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিত্তি আরও শক্তিশালী হবে। আর এটা চীন তাদের মিত্র দেশকে নিয়ে করে ফেলতে পারবে। ইউরোপ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর ইউরোপ মোটামুটি ক্যাপ্টেইন না, একটা গেমের জাস্ট প্লেয়ার। তাদেরকে যেদিকে টান দিবে তারা সেদিকেই চলে যাবে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গ্রিনল্যান্ড নিয়ে যখন ঝামেলা হচ্ছিল, তখন ফ্রান্স, জার্মানি, ইউকের প্রেসিডেন্টরা, প্রাইম মিনিস্টাররা চীনে গিয়ে শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করে এসেছে। তো এদেরকে চীন টান দিতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে যায়, ইউরোপকে জিম্মি না করতে পারে, সেক্ষেত্রে তখন তারা ইউরোপকে টান দিয়ে একটা বলয় তৈরি করে হয়তোবা দ্রুত একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করতে পারবে। কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হবে। আর ট্রাম্প জেনে হোক না জেনে হোক, ইসরায়েল টেনে আনুক, যেভাবেই আনুক, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ এক ভয়াবহ চিত্র সামনের দিকে নিয়ে আসছে, যেটা যত দীর্ঘায়িত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই চিত্র তত বেশি আরও ফলাও করে প্রচার হবে। এই হচ্ছে পরিস্থিতি। দেখা যাক আগামী দিনগুলোতে কোথায় যায়। তবে যদি সহজ ভাষায় বলতে চাই, এই যুদ্ধে সবচেয়ে বড় বিজয়ী হচ্ছে চীন। সহজ ভাষায় আপনি বলতে পারেন দীর্ঘমেয়াদী বিজয় চীন। অন্যদিকে সাময়িক সময়ের জন্য রাশিয়া বিজয়ী হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি একদম কোলাপস হওয়ার দ্বার প্রান্তে। তাদের অর্থনীতি দাঁড়িয়েই আছে তেল গ্যাসের উপর।
তাদের অর্থনীতি তেল গ্যাস আর পর্যটনের উপর। দুবাইয়ে পর্যটনের উপর অর্থনীতি দাঁড়িয়েছে বলতে পারেন। দুবাইয়ে এখন আরব আমিরাত, পুরো আরব আমিরাত পর্যটন খালি, পর্যটন শূন্য আরব আমিরাত, এমন একটা পরিস্থিতি। যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যেই অথবা কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি কোলাপস করবে। আর ইরানও চাইছে যাতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, পুরো পৃথিবী মিলে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে এই যুদ্ধবিরতিতে সম্মত করতে বাধ্য হয়। তারা তিনটি হচ্ছে দিয়েছে, শর্ত দিয়েছে। এই শর্তগুলো মেনে যদি যুদ্ধবিরতিতে আসে সেক্ষেত্রে হচ্ছে ইরান যুদ্ধবিরতিতে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। এখন দেখা যাক এই যুদ্ধ শেষ হয় কোথায়। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।